বিজেপি পার্লামেন্টে 161টা সিট পায় এবং পার্লামেন্টের সবচেয়ে বড় পার্টি হিসেবে হাজির হয়। রাজনীতিতে 12 বছর খুব বড় সময় না, খুব অল্প সময় এটা। তো 12 বছরের মধ্যে এত বড় পরিবর্তন কীভাবে আসলো? একটা ইস্যুকে ইউজ করে বিজেপি এই সফলতাটা পাইছিল, জাস্ট একটা ইস্যু। এই ইস্যুটা কি কেউ বলতে পারবেন? জানার কথা আপনাদের, আমি বললে সবাই চিনবেন। হিন্দু পরিষদ এবং বিজেপি দুটার পেছনে আসলে কে? আরএসএস। ওই যে আমি বললাম যে আরএসএস এর সাথে 50টার বেশি অ্যাফিলিয়েটেড অর্গানাইজেশন আছে, তার মধ্যে একটা হলো বিশ্ব হিন্দু পরিষদ। সো এখানে মূল প্ল্যানিং অখণ্ড ভারত। অখণ্ড ভারত কি? অখণ্ড ভারত মানে হলো আফগানিস্তান থেকে শুরু করে বার্মা পর্যন্ত একটা পলিটিক্যাল এন্টিটি হবে, রাইট? একটা পলিটিক্যাল এন্টিটি হবে এবং এটা একটা হিন্দু রাষ্ট্রের অধীনে থাকবে। এটা হলো অখণ্ড ভারত। এবং এটা একটা বেসিক্যালি এক্সপ্যানশনিস্ট পলিটিক্যাল প্রজেক্ট, একটা সম্প্রসারণবাদী রাজনৈতিক প্রকল্প। এই বিশাল এরিয়া তারা নিজেদের নিয়ন্ত্রণে আনতে চায়। আরএসএস 10 বছর ধরে ক্ষমতায় আছে, এখানে তারা বেশ ইম্পর্টেন্ট কিছু কাজ করছে। একটা হলো কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস ছিল, জম্মু এবং কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস ছিল, অনুচ্ছেদ 370। সংবিধানের আন্ডারে স্পেশাল কিছু মর্যাদা জম্মু এবং কাশ্মীর প্রদেশকে দেওয়া হয়েছিল। এটার মাধ্যমে তারা ইন্ডিয়ান ফেডারেশনে যুক্ত হয়েছিল। বিজেপি এটা বাতিল করে দিয়েছে 2019 সালে। এটা 1951 সাল থেকে আরএসএসের একটা গোল ছিল, প্রায় 70 বছর সময় নিছে, কিন্তু তারা এটা বাস্তবায়ন করছে। আজকে থেকে প্রায় 100 বছর আগে একটা সংগঠন তৈরি হয়। এই সংগঠনটা শুরু হয় একটা ভলান্টিয়ার সোশিও পলিটিক্যাল অর্গানাইজেশন হিসেবে। এটা মানে কি? ভলান্টিয়ার মানে হলো এটা সদস্যরা ছিল স্বেচ্ছাসেবক, আর সোশিও পলিটিক্যাল মানে ছিল যে এদের কাজের মূল ফোকাস ছিল সমাজ। তাদের ইমিডিয়েট কাজ ছিল সমাজ নিয়ে, বাট লং টার্মে মানে দীর্ঘমেয়াদে তাদের কিছু রাজনৈতিক উদ্দেশ্য ছিল, এবং এই রাজনৈতিক উদ্দেশ্য বা লক্ষ্যগুলো তারা গ্রহণ করছিল তাদের ধর্মীয় পরিচয়ের জায়গা থেকে। এবং এই যে প্রায় 100 বছরের পথ চলা, এই সময়টার মধ্যে এই সংগঠনটাকে অনেক ধরনের প্রতিকূলতার মোকাবেলা করতে হয়েছে। এটা 4 বার ব্যান্ড হয়েছে, নিষিদ্ধ হয়েছে। বিভিন্ন ধরনের এদের যে নেতারা ছিল তাদেরকে জেলে যেতে হয়েছে, নানা ধরনের অন্তর্দ্বন্দ্ব হয়েছে, ক্রাইসিস হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সেই সংগঠনটা টিকে আছে। এবং এটার রাজনৈতিক ফ্রন্টও আছে, পলিটিক্যাল ফ্রন্ট আছে। পলিটিক্যাল ফ্রন্ট পর্যন্ত এটা মানে হলো সংগঠনটা নিজে গতানুগতিক রাজনীতি করে না, কিন্তু সে রাজনীতি করার জন্য আলাদা একটা প্ল্যাটফর্ম বানায়। ওই প্ল্যাটফর্মটা গিয়ে রাজনীতি করে, এবং ওই প্ল্যাটফর্মের যে পলিসি, যে এজেন্ডা, এগুলো ঠিক করে দেয় ওই মাদার সংগঠনটা। তো এই পলিটিক্যাল ফ্রন্ট প্রথমবার তৈরি হয়েছিল 1950-এর দশকে। নির্বাচনে তারা সিট পাইছিল 3টা। 80-র দশকে তারা আরও একটা পলিটিক্যাল ফ্রন্ট বানিয়েছিল, নির্বাচনে সিট পাইছিল 2টা। খুব একটা সফল বলা যায় না, কিন্তু বর্তমানে তারা তাদের দেশে ক্ষমতায় আছে। এবং বর্তমানে এই সংগঠনের সদস্য সংখ্যা হলো প্রায় 60 লক্ষ। এটা শাখা হলো প্রায় 57,000, এবং এটার সাথে অ্যাফিলিয়েটেড সংগঠন, এটা ছাত্র ফ্রন্ট, কালচারাল ফ্রন্ট, নানা ধরনের ফ্রন্ট 50টার বেশি। এবং গত 2 টার্ম ধরে এটা ক্ষমতায় আছে। এই সংগঠনের নাম কি কেউ বলতে পারবেন? আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, রাষ্ট্রীয় স্বেচ্ছাসেবক সংঘ। আরএসএস এর সৃষ্টি হয়েছে 1925 সালের সেপ্টেম্বরে। কেশব বলিরাম হেদগেওয়ার নামে এক ভদ্রলোক ছিল, পেশায় ডাক্তার। সে আরএসএস শুরু করে। কংগ্রেসের একটা ভারতীয় কংগ্রেস পার্টি, সেটার একজন নেতা ছিল বাল গঙ্গাধর তিলক। তাকে মনে করা হয়তো কংগ্রেসের সবচেয়ে র্যাডিক্যাল যে উইং, সেটার নেতা। এবং ব্রিটিশ বিরোধী যে আন্দোলন ছিল সেখানে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল। স্বদেশী আন্দোলন, সেখানে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল। এবং ব্রিটিশরা তাকে বলতো দ্য ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট, মানে ইন্ডিয়াতে অশান্তির জনক হলো বাল গঙ্গাধর তিলক। তিলকের ঘনিষ্ঠ শিষ্য বা প্রটোজে ছিল বালকৃষ্ণ শিবরাম মুঞ্জে এই নামের আরেক ভদ্রলোক, সেও ডাক্তার। তার শিষ্য ছিল কেশব বলিরাম হেদগেওয়ার, আরএসএসের প্রতিষ্ঠাতা। হেদগেওয়ার যখন মেডিকেল স্টুডেন্ট, তখন তার গুরু তাকে বলছে তুমি কলকাতা যাও। কলকাতা গিয়ে সে একটা গোপন সংগঠনে যোগ দিয়েছিল। এই সময় পশ্চিমবঙ্গ, এখন যেটাকে আমরা পশ্চিমবঙ্গ বলি, ওই পশ্চিমবঙ্গে এই সময় বেশ কিছু গোপন সংগঠন ছিল, আন্ডারগ্রাউন্ড আর্মড সশস্ত্র সংগঠন, বিপ্লবী সংগঠন বা টেররিস্ট অর্গানাইজেশন, একই কথা। একজন বিপ্লবী সংগঠন বলবে, আরেকজন টেররিস্ট অর্গানাইজেশন বলবে। এটার নাম, এর মধ্যে সবচেয়ে প্রমিনেন্ট, সবচেয়ে প্রধান সংগঠন ছিল অনুশীলন সমিতি। হেডগেওয়ার এইটাতে যোগ দিয়েছিল। আপনারা ক্ষুদিরামের নাম শুনছেন, প্রফুল্ল চাকির নাম শুনছেন, তার অনুশীলন সমিতির সদস্য। এই সময় পশ্চিমবঙ্গে আরও কিছু আর্ম গ্রুপ ছিল, এর মধ্যে আরেকটা হলো যুগান্তর। আপনারা সূর্য সেনের নাম শুনছেন, প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম শুনছেন।
এরাও ছিল যুগান্তরের সদস্য। তো যাই হোক, কেশব বলিরাম হেডগেওয়ার গিয়ে এই অনুশীলন সমিতিতে যোগ দিল এবং সেখান থেকে সে বেশ কিছু জিনিসপত্র শিখলো, কীভাবে একটা সংগঠন চালাইতে হয়, কীভাবে ম্যানেজ করতে হয়, কীভাবে গোপন সংগঠন তৈরি করতে হয়, এটসেট্রা এটসেট্রা। এরপর সে বের হয়ে গেল এবং পরে গিয়ে সে 1925 সালে আরএসএস তৈরি করলো। তো আরএসএস তৈরি করার পর 1950 সালে এটার প্রথম পলিটিক্যাল ফ্রন্ট তৈরি হয়, ভারতীয় জনসংঘ। এবং এটা তৈরিতে আরএসএসকে হেল্প করে একজন ভদ্রলোক, তার নাম হলো শ্যামাপ্রসাদ মুখার্জি, বাঙালি ভদ্রলোক, ভারতের প্রথম শিল্পমন্ত্রী। হিন্দু মহাসভা নামে একটা দল ছিল, সেটার প্রধান ছিল, ঠিক আছে। তো তার সাথে মিলে জনসংঘ তৈরি হয় এবং এরপর নির্বাচনে তারা 3টা সিট পায়। তো হিন্দুত্ববাদী যে রাজনীতি, এটার সাথে বাঙালি আনার বা বাঙালি হিন্দুদের একটা বেশ ভালো সম্পর্ক আছে। দেখেন, কেশব হেডগেওয়ার প্রথমে গেছে কলকাতায়, অনুশীলন সমিতিতে যোগ দিয়েছে। তারপর আরএসএসের প্রথম পলিটিক্যাল ফ্রন্ট তৈরি হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে, বাঙালি, বিখ্যাত বাঙালি রাজনীতিবিদ, বাঙালি হিন্দু রাজনীতিবিদ। হিন্দুত্ববাদী রাজনীতির পেছনে বঙ্কিমচন্দ্রের বড় একটা প্রভাব আছে, আইডিওলজিক্যাল। পাশাপাশি হিন্দুত্বা বা হিন্দুত্ব যে টার্ম, এটার সাথেও বাঙালি হিন্দুর একটা সম্পর্ক আছে। হিন্দুত্ব আইডিওলজির সবচেয়ে গুরুত্বপূর্ণ তাত্ত্বিক মনে করা হয় বিনায়ক দামোদর সাভারকারকে, ডেফিনেটলি সেই এটার মূল তাত্ত্বিক। কিন্তু তার আগেও কিছু মানুষ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিল এবং এদের মধ্যে একজন ছিল চন্দ্রনাথ বসু। সাভারকারের 30 বছর আগে সে একটা বই লিখছিল, যেটার নাম ছিল হিন্দুত্ব, হিন্দুর প্রকৃত ইতিহাস। হিন্দুদের সমাজ কেমন হবে এবং হিন্দুদের পলিটিক্যাল অ্যাসপিরেশন কেমন হবে সেটা নিয়ে সে লিখছিল। যাই হোক, ভারতীয় জনসংঘ তৈরি হইল 1950-এর দশকে। প্রথম নির্বাচনে সিট পাইল কত? 3টা বললাম। আচ্ছা, খুব একটা সফল না। 1980 সালে আরএসএস আরেকটা পলিটিক্যাল ফ্রন্ট তৈরি করলো, এটার নাম আপনারা জানার কথা, বিজেপি, ভারতীয় জনতা পার্টি। বিজেপি প্রথম নির্বাচন করে 1984 সালে। নির্বাচনে কয়টা সিট পায়? 2টা সিট পায়। খুব একটা সফল না। কিন্তু এর মাত্র 12 বছরের মাথায় 1996 বিজেপি পার্লামেন্টে 161টা সিট পায় এবং পার্লামেন্টের সবচেয়ে বড় পার্টি হিসেবে হাজির হয়। রাজনীতিতে 12 বছর খুব বড় সময় না, খুব অল্প সময় এটা। তো 12 বছরের মধ্যে এত বড় পরিবর্তন কীভাবে আসলো? একটা ইস্যুকে ইউজ করে বিজেপি এই সফলতাটা পাইছিল, জাস্ট একটা ইস্যু। এই ইস্যুটা কি কেউ বলতে পারবেন? জানার কথা আপনাদের, আমি বললে সবাই চিনবেন। বাবরি মসজিদ, রাইট, বাবরি মসজিদ। রাম জন্মভূমি আন্দোলন বলে ওরা। 1980-র দশকে বিশ্ব হিন্দু পরিষদ নামে একটা দল ছিল, তারা একটা মুভমেন্ট শুরু করলো। তারা বলল, অযোধ্যাতে যেখানে বাবরি মসজিদ আছে, এখানে আগে রাম মন্দির ছিল, তাদের ভগবান রামের জন্ম ওই জায়গায়, বা এই ধরনের একটা কথা বললো। এবং বললো যে এখানে রাম মন্দির বানাতে হবে, মন্দির ওহি বানায়েঙ্গে, মন্দির ওইখানেই বানাতে হবে, ওইটা ভেঙেই বানাতে হবে। এবং বিজেপি এই জিনিসটাকে গ্রহণ করলো এবং এটা নিয়ে তারা মুভ করলো। 1990 সালে বিজেপির তৎকালীন যে নেতা ছিল LK আদভানি, সে পুরো ভারত জুড়ে রথযাত্রা শুরু করলো, গণসংযোগ করলো বেসিক্যালি, এবং মানে সাধারণ হিন্দু সমাজের মধ্যে একটা মানে কি বললো, হাইপ তুললো যে ওখানে এটা বানাতে হবে। এবং এটার ধারাবাহিকতায় 1992 সালের 6 ডিসেম্বর গিয়ে বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হলো। এবং এটাকে ইউজ করে বিজেপি, যে 84 সালে সিট পাইছিল 2টা, 96 সাল নাগাদ তারা সিট পাইল 161টা, পার্লামেন্টের সবচেয়ে বড় পার্টি, এবং বিজেপির নেতা অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী। ঠিক আছে। সো এখানে ইন্টারেস্টিং বিষয়টা হলো, আন্দোলন শুরু করলো কে? বিশ্ব হিন্দু পরিষদ। নেতৃত্ব দিল কে? বিজেপি। কিন্তু বিশ্ব হিন্দু পরিষদ এবং বিজেপি দুটার পেছনে আসলে কে? আরএসএস। ওই যে আমি বললাম যে আরএসএস এর সাথে 50টার বেশি অ্যাফিলিয়েটেড অর্গানাইজেশন আছে, তার মধ্যে একটা হলো বিশ্ব হিন্দু পরিষদ। সো এখানে মূল প্ল্যানিং, মূল কাজকর্ম এটা হলো আরএসএস এর। আচ্ছা, তো এই হিন্দুত্ব, এটার ফলে আরও যেটা হলো যে এক তো হলো যে এটার মাধ্যমে বিজেপি ক্ষমতায় চলে গেল। দ্বিতীয় যে বিষয়টা হলো সেটা হলো যে হিন্দুত্ববাদী যে আন্দোলন, সেটার নেতৃত্ব চলে গেল আরএসএস এর কাছে। হিন্দুত্ববাদী আন্দোলনের মধ্যে কিন্তু আরএসএস একমাত্র প্লেয়ার না, এখানে আরও কিছু প্লেয়ার আছে। ফর এক্সাম্পল, একটা দলের কথা অলরেডি আসছে, হিন্দু মহাসভা। বিনায়ক দামোদর সাভারকার, যে হিন্দুত্ববাদের মূল তাত্ত্বিক, সে ছিল হিন্দু মহাসভার নেতা। আপনারা যোগী আদিত্যনাথের নাম শুনছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, সে কিন্তু হিন্দু মহাসভার লোক। তার গুরু দিগ্বিজয়নাথ, তার গুরু অবৈদ্যনাথ, এরা সবাই হিন্দু মহাসভার লোক। মোহনদাস গান্ধীকে হত্যা করছিল নাথুরাম গডসে, হিন্দু মহাসভার লোক। আপনারা এর নাম শুনছেন, ইয়াতি নরসিংহানন্দ লানাতুল্লাহি আলাইহিম, শাতিমে রসুল, সেও কিন্তু আরএসএসের লোক না। এরা আরও বেশি র্যাডিক্যাল, এরা আরএসএসকে মডারেট মনে করে। এরা মনে করে যে আরএসএস যথেষ্ট করতেছে না। তো যাই হোক,
এছাড়া আরও দল আছে, শিবসেনা একটা দল আছে, এরা সবাই হিন্দুত্ববাদী রাজনীতি করে এবং এরা সবাই দে আর মাচ মোর র্যাডিক্যাল দেন RSS, দে আর মাচ মোর র্যাডিক্যাল দেন বিজেপি। বাট এই র্যাডিক্যালদের প্রেজেন্সটা অ্যাকচুয়ালি ওদেরকে হেল্প করে, মডারেটদের, তথাকথিত মডারেটদের এটা আসলে হেল্প করে, কারণ মডারেটর অনেক কিছু নিয়ে কথা বলতে পারে না, মুভ করতে পারে না, র্যাডিক্যালরা ওটা নিয়ে কথা বলতে পারে, তখন মডারেটর ওটা পিক করতে পারে। এবং RSS-এর ট্র্যাক রেকর্ড বেশ ভালো, ইমপ্রেসিভ আমি বলবো। দেখেন বিজেপি যে 10 বছর ধরে ক্ষমতায় আছে, এখানে তারা বেশ ইম্পর্টেন্ট কিছু কাজ করছে। একটা হলো কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস ছিল, জম্মু এবং কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস ছিল, অনুচ্ছেদ 370, সংবিধানের আন্ডারে স্পেশাল কিছু মর্যাদা জম্মু এবং কাশ্মীর প্রদেশকে দেওয়া হয়েছিল, এইটার মাধ্যমে তারা ইন্ডিয়ান ফেডারেশনে যুক্ত হয়েছিল। বিজেপি এটা বাতিল করে দিয়েছে 2019 সালে। এটা 1951 সাল থেকে RSS-এর একটা গোল ছিল, প্রায় 70 বছর সময় নিছে কিন্তু তারা এটা বাস্তবায়ন করছে। আরেকটা হলো CAA, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা আপনারা জানেন যে এটাও 2019 সালে পাশ করা হয়েছে এবং বিশেষ করে আসামে আপনাদের কাছে লক্ষ লক্ষ মুসলিমকে বেসিক্যালি সেকেন্ড ক্লাস সিটিজেনে পরিণত করা হয়েছে, তাদের নাগরিকত্ব অস্বীকার করা হয়েছে, অনেককে ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। এবং এটাও হিন্দুত্ববাদী রাজনীতির একটা খুব গুরুত্বপূর্ণ এজেন্ডা। কেন? কারণ সাভারকারের বক্তব্য ছিল যে ভারতে যদি হিন্দুদের মুসলিমদের থাকতে হয় তাহলে